বঙ্গবন্ধু ল কলেজের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমার ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বঙ্গবন্ধু ল কলেজের আমি ভূমি আইন, ভূমি রেজিস্ট্রেশন এবং সরকারি দাবি আদায় আইনের আজকে তৃতীয় নম্বর ক্লাসে গত ক্লাসে আমরা আপনাদেরকে একটি প্রশ্ন দিয়েছিলাম, সেটি খাজনা সংশ্লিষ্ট বিষয়ে। খাজনা বিষয়ে যে প্রশ্নটি আলোচনা করেছি, মাঝখানে একটু গোলযোগের কারণে আমরা সম্পূর্ণ প্রশ্নটি শেষ করতে পারি নাই এবং শেষ পর্যায়ে কাছাকাছি এসে আমাদের লাইনটি হঠাৎ স্টপ হয়ে যায়, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে নতুন একটি প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো। নতুন এই প্রশ্নটি আমরা বাকি অংশটুকু আপনারা যেহেতু আপনাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছিল গত ক্লাসে, বাকিটুকু আপনারা চেষ্টা করবেন দেখে নিতে। আর আজকে নতুন আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। একই প্রশ্ন নিয়ে দ্বিতীয় ক্লাস হলে আপনাদের মাঝেও বিরক্তি চলে আসবে। যদি কখনো প্রবলেম হয় পরবর্তীতে এটা দেখিয়ে দেব, কিন্তু নতুন আরেকটি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রশ্নটি আপনারা আশা করব যারা লাইনে আছেন প্রত্যেকে একটু দেখে নেবেন এবং আমি মুখে বলবো, প্রয়োজনে আপনারা বাসায় বসে নোট করে প্রশ্নটি নিয়ে আলোচনা আমরা তারপর যাব। এখন আমরা একটু দেখব যে প্রশ্নটি আসলে কি, কোন প্রশ্নটা আমরা আলোচনা করতে চাচ্ছিলাম। এই প্রশ্নটি আমরা লিখে রেখেছি, সেটা হলো 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে একজন প্রজা যেসব ধরনের সম্পদ, যেসব জমি তাহার দখলে রাখিতে পারে তাহা বর্ণনা করো। অর্থাৎ কোন ধরনের জমি সে দখলে রাখিতে পারে তার বর্ণনা করো। একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ জমি দখলে রাখতে পারে তাহা ব্যতিক্রম সহ এবং সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করবে। আরে প্রশ্নটি অত্যধিক গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকেই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রশ্ন বুঝে আপনারা যদি অ্যান্সার করতে চান তাহলে প্রশ্নটার গুরুত্ব বুঝে আপনারা তারপর অ্যান্সার দেবেন। আমি আবার বলছি, 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে একজন প্রজা যেসব ধরনের জমি তাহার দখলে রাখিতে পারে তাহা বর্ণনা করো। একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ জমি দখলে রাখতে পারে তাহা ব্যতিক্রম সহ এবং সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আপনাদের জন্য আজকে আমার এটা সহ 3টি প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করেছি, তাহলে আপনারা এটা খুব গুরুত্ব দিবেন। আমরা ছোট ছোট খণ্ড খণ্ড আকারে এই প্রশ্নটাকে ভেঙে ভেঙে আমরা বলবো। এটা যেভাবে আছে ঠিক সেভাবে আজকে থাকবে। তখন আমরা শুধু অ্যান্সারটা নোট করে রাখবো এবং আপনারা প্রত্যেকে এটা দেখবেন যে এটা আমরা কিভাবে লিখছি। আমরা জানি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে আমরা 19টি অধ্যায়ের কথা আগে বলেছিলাম। কতটি? 19টি অধ্যায়। সেখানে আপনাদের জন্য আজকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হলো বর্তমানে আমরা 152টি ধারা, এটি ছিল 152টি ধারা ছিল সর্বমোট এবং 19টা অধ্যায় ছিল। পরবর্তীতে সংযোজনী, সংশোধন, বিয়োজন ইত্যাদি, এটা মোটামুটি 43 বার সংশোধন, প্রায় 43 বার সংশোধন হয়েছে। এই 43 বার সংশোধনের ফলে এখানে নতুন নতুন অনেকগুলো অধ্যায় আসছে আর সাথে সাথে প্রায় 204টি ধারা বেড়ে যায়। তার মানে 152 জায়গায় 204টি। যেহেতু এই আইনটি দুটি খণ্ডে বিভক্ত ছিল, আমরা বলেছিলাম রাষ্ট্রীয় একটা হলো অধিগ্রহণ, তারপর হলো প্রজাস্বত্ব আইন, দুটি প্রজাস্বত্ব আইন। তাহলে প্রথমে তো অধিগ্রহণ করেছি। এই অধিগ্রহণটা তো 1950 সালে ছিল, 1950 সালে তো ছিল এই আইনটা, যেহেতু 1950 সালে, তার অধিগ্রহণের বিষয়টা তো 1950 সালের ব্যাপার। তাহলে এই অধিগ্রহণ সংশ্লিষ্ট প্রায় 96টি ধারা অধিগ্রহণ সম্পর্কিত আছে।
এই 96টি ধারা বর্তমানে আমাদের দেশে আর বলবৎ নাই। আইন আছে, ধারা বাতিল হয়নি, কিন্তু অধিগ্রহণ সংশ্লিষ্ট এই আইনের অধিগ্রহণ আর প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা দেখেন কত সহজ হয়ে গেল। 204টি যদি ধারা হয় তাহলে এখান থেকে 96টি বাদ দিলে আপনি দেখেন এখানে কত বেশি ধারা নাই, অর্থাৎ 108টি ধারা এখানে বাকি আছে। এই 108টি ধারা খুব বেশি বড় না, এই 108টি ধারার ভিতরেই কিন্তু আমরা বেশিরভাগ কথা বলছি। তাহলে আপনাদেরকে একটু কৌশলে একটু মনে রাখতে হবে যে আমরা যে ধারাটা আলোচনা করি খুব ইম্পর্টেন্ট একটি ধারা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রশ্নটা আজকে আমাদের আছে সেটি হলো যে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে একজন প্রজা যেসব ধরনের জমি তাহার দখলে রাখতে পারে তাহা বর্ণনা করো। একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ জমি দখলে রাখতে পারে তাহার ব্যতিক্রম সহ এবং সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, সাম্প্রতিক সংশোধনী সহ। এখন আমরা যদি যাই তাহলে আমরা দেখব, তাহলে আমরা ভূমিকাতে আমরা এই কথাটি লিখতে পারি যে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 3 ধারা বলা হয়েছে যে খাজনা গ্রহীতার স্বার্থ যখন সরকার অধিগ্রহণ করে নেয়, ওই খাজনা গ্রহীতা এবং সাধারণ জনগণ কিছু মিনিমাম সম্পত্তি তার দখলে রাখতে পারবে। এই 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে ওই কথাটি বলা ছিল। এবং এই কথাটি আমরা যখন দেখি এই বিস্তারিতভাবে এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 20 ধারায় আমরা আজকে শুধুমাত্র একটি ধারা পড়ব, সেটি হলো ধারা 20। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ধারা। যাদের কাছে বই আছে তারা বইতে এই ধারাটি দেখে নেবেন। তাহলে 20 ধারায় এটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সেই ধারাটি আমরা আলোচনা করলে আমরা এই সামারি বা সিনোপসিস আমরা পাই যে একজন প্রজা কি পরিমাণ সম্পত্তি তার দখলে রাখতে পারবে এবং এবং কোন নেচারের জমি তো দখলে রাখবে, সেটি কোন নেচারের জমি সে দখলে রাখবে, এই কথাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এখন আমরা দেখব আমাদের প্রশ্নের সাথে মিলে আজকে আমরা একটু আলোচনা করার জন্য। আমরা যদি দেখি একজন প্রজা যে সকল জমি তার দখলে রাখতে পারে, আমরা একটু আলোচনা করব যে এই অংশটা এখন আলোচনা করব। আমি একটু আন্ডারলাইন করছি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে একজন প্রজা যে সব ধরনের সম্পত্তি জমি তার দখলে রাখতে পারে তার বর্ণনা। এখন এতটুকু আমরা প্রথমে আলোচনা করব, তারপর ব্যতিক্রম এবং সংশোধনীতে যাব। তাহলে আমরা প্রথমে দেখব যে 1 নম্বর 1.1 দিয়ে আমরা লিখব ভূমিকা। আমরা প্রথমে দেখব যে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 20 ধারা অনুসারে একজন প্রজা কিছু সম্পত্তি দখলে রাখার অধিকার প্রদান করেছে। এই আইনে কিছু সম্পত্তি দখলে রাখার অধিকার আপনাকে প্রদান করেছে। প্রথম জমি দখলে জমি রাখার অধিকার। জমি রাখার অধিকার কে দিয়েছে? সরকার। এই কথাটি আমরা কত ধারা করতেছি? কত? একমাত্র ধারা। আজকের একটি মাত্র ধারায় আমরা আলোচনা করছি, সেটা হলো জমি রাখার অধিকার। এই 20 ধারা 20 1 উপধারায় কথাটি বলা হয়েছে যে জমি রাখার অধিকার। প্রথমে আপনাকে বলছে জমি রাখার অধিকার কি বলছে? একজন খাজনা গ্রহীতা, যিনি খাজনা গ্রহণ করেন, অর্থাৎ জমিদারকে বোঝানো হয়েছে। খাজনা গ্রহীতা ছিল কি? জমিদার। কারণ খাজনা গ্রহীতা তো 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে খাজনা গ্রহীতার অধিকার কি করেছে? হরণ করেছিল এই আইনে। অর্থাৎ একজন খাজনা গ্রহীতা, রায়তী কৃষক, অধীনস্থ রায়তী কৃষক। আমরা প্রজা, অধীনস্থ প্রজা, রায়তী কৃষক, আসলে এগুলো সিরিয়ালি কৃষক শ্রেণীদেরকে বোঝানো হয়ে থাকে। এবং অকৃষি প্রজা তাহার খাস দখলে কিছু জমি রাখতে পারেন। তার মানে অধিকার দিয়েছে 20 1 যে আপনি কিছু জমি দখলে রাখতে পারেন। তার মানে আমরা যে আলোচনাটা করছি এই অধিকারটা প্রথমে দিয়েছে জমি দখলে রাখার অধিকার 20 1 দ্বারাই আমাদেরকে দিয়েছে। এবং 2 নম্বরে আমরা একটু দেখব যে এখানে
যে ব্যক্তিগত মালিকানায় জমি দখলের ক্ষেত্রে জমি শ্রেণী। আমরা একটু দেখব ব্যক্তিগত মালিকানায় ব্যক্তিগত মালিকানায় জমি দখলে রাখার ক্ষেত্রে ব্যক্তিগত জমি দখলে রাখার ক্ষেত্রে জমি শ্রেণী। দেখেন মজার বিষয় হচ্ছে আপনাকে বলছে যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে একজন প্রজা যে সব ধরনের জমি, অর্থাৎ কোন জমি আপনি দখলে রাখতে পারবেন, এই তার বর্ণনা করতে বলছে। তাহলে ব্যক্তিগত মালিকানা জমি দখলে রাখার ক্ষেত্রে জমির শ্রেণী, তাহলে জমিতে শ্রেণী, কোন শ্রেণী আপনি দখলে রাখতে পারবেন। এখানে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 2 নম্বর পয়েন্টের মূল বক্তব্য হচ্ছে এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে 20(2), আমরা এটাকে বলছি 20(2) এখানে বলা হচ্ছে যে 20(2) দ্বারা মোতাবেক একজন খাজনা গ্রহীতা রায়ত কৃষক এবং অধীনস্থ রায়ত কৃষক অকৃষি প্রজা তাহার খাস দখলে নিম্নবর্ণিত কিছু সম্পত্তি দখলে রাখতে পারেন। এটা বলা হচ্ছে কি, নিম্নবর্ণিত কিছু সম্পত্তি তাহার দখলে রাখতে পারেন। এখন নিম্নবর্ণিত কিছু সম্পত্তির মধ্যে আমরা যদি একটু পয়েন্ট করি ক, তাহলে নিম্নবর্ণিত গুলো আমরা একটু বের করব। এখন দেখব যে কি কি সম্পত্তি আসলে দখলে রাখতে পারে। এখন নিম্নবর্ণিত সম্পত্তির মধ্যে আমরা এই কথাগুলো একটু শুনবো, শুনে দেখবো আসলে নিম্নবর্ণিত সম্পত্তিগুলো আসলে কি বোঝাতে পারছে আইনে। সেটা হলো সরকার কর্তৃক দখল করিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন সরকার? ওই 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন যে সরকার প্রণয়ন করেছেন এই আইনটি, সেই সরকার বলছে সরকার কর্তৃক দখল করিবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরূপ কোন জমিদারি, অর্থাৎ যেহেতু জমিদারদের সম্পত্তিগুলোই অধিগ্রহণ করা হবে, এরূপ ক্ষেত্রে জমিদার, তালুক কিংবা জুতের খাজনা আদায়ের কাছারি, আমরা জানি কাছারিতে বিভিন্ন ধরনের খাজনা আদায় করা হতো, এই কাছারি যাহা অফিস রূপে ব্যবহৃত হয়, তখন এই কাছারিটাই অফিস রূপে ব্যবহৃত হতো। এবং বসত বাড়ির বাহিরে, তার মানে বসত বাড়ির বাহিরে অবস্থিত এরূপ কোন ইমারত, আমরা ইমারত বলতে কি অট্টালিকা বুঝি, ভূমি কি, তারপর বিল্ডিং বুঝে থাকি, বা গৃহাদি ছাড়া, তাহলে বসত বাড়ির বাইরে ইমারত কিংবা গৃহাদি ছাড়া, বসত বাড়ির বাহিরে ইমারত বা গৃহাদি ছাড়া বসত বাড়ির অন্তর্গত, অর্থাৎ বসত বাড়িতে অন্তর্ভুক্ত হতে পারে এইরূপ জমি বা উহার মালিকানাধীন অন্য কোনো গৃহাদি এবং উহার জন্য প্রয়োজনীয় কি যুক্ত বস্তু বা দ্রব্যাদি দখলে রাখিতে পারিবে। উহার জন্য তার মানে বসত বাড়ির অন্তর্গত, আর দখলে রাখতে পারবে না কোন কৃষক এইরূপ জমি যেগুলো বসত বাড়ির বাহিরে অবস্থিত, এরূপ কোন ইমারত গৃহাদি এটা দখলে রাখতে পারবে না। তাহলে দখলে রাখতে পারবে কোনগুলা? বলছে যে এটা হচ্ছে মালিকানার বসত বা গৃহাদি ছাড়া বসত বাড়ির অন্তর্গত, যেটা বসত বাড়িতে মানুষ থাকে এইরূপ জায়গা, এটা হলো বসত বাড়ির অন্তর্গত। এবং জমি বা উহার মালিকানাধীন অন্য কোন গৃহাদি, অন্য কোন ঘর বাড়ি হতে পারে, এবং উহার জন্য প্রয়োজনীয় সংযুক্ত বস্তু বা দ্রব্যাদি দখলে রাখতে পারে এই সমস্ত জায়গা। এবং এটার সাথে আরো অন্তর্ভুক্ত হবে, আমরা ক পয়েন্টে এই কথাটা বলতেছি যে আরো কি কি অন্তর্ভুক্ত হতে পারে। আমরা অন্তর্ভুক্তের কথা যদি বলি তাহলে কৃষি ও ফল চাষ, কৃষি ও ফল চাষ বা পুকুরের জন্য ব্যবহৃত জমি, পুকুরের জন্য ব্যবহৃত কি, আমরা মৎস্য চাষ করে থাকি, পুকুর খনন করে মৎস্য চাষ করি, এইরকম জমি আমরা দখলীয় রাখতে পারি। আমরা যারা কৃষক, আমাদেরকে যেটুকু পরিমাণ সম্পত্তি দখলে রাখার কথা বলা হয়েছে, তাহলে কৃষি ও ফল চাষ বা পুকুরের জন্য ব্যবহৃত এই জমিগুলো আমরা দখলে রাখতে পারি। আর বসত বাড়ির অন্তর্ভুক্ত তো সেটা পারি, সেটা আগে বলছি। এবং আরো পারি কি, চাষযোগ্য জমি, যে জমিগুলো চাষ করা হয়,
অথবা সংস্কার করার ফলে আমরা চাষ করতে পারবো, এই সমস্ত জমিও আমরা সাধারণত প্রজারা কি করতে পারবে, দখলে রাখতে পারবে। এবং 3 নম্বর আমরা বলতেছি পতিত অকৃষি জমি। কিছু জমি আছে আমাদের দেশে, কিছু কিছু জমি আছে যেগুলো একটু ভরাট করা এবং সেগুলো তো কৃষি কাজ করে না, বিভিন্ন শাক সবজি ফলাদি থাকে, পতিত পড়ে আছে, কোনো কিছুই উৎপাদন করছে না, এগুলো পতিত অকৃষি জমি বলা হয়। জমি আছে সেখানে পতিত অবস্থা পড়ে আছে, এইরকম অপতিত জমিগুলো দখলে রাখতে পারবে। অর্থাৎ তাহলে একজন প্রজা কি পরিমাণ সম্পত্তি দখলে রাখতে পারবে এটা এখনো বলে নাই, বলেছে একজন প্রজা কোন নেচারের, অর্থাৎ আমরা এখানে বলেছি জমি শ্রেণীর কথা, আমরা বলছি যেসব জমি তাহার দখলে রাখতে পারে, অর্থাৎ কোন ধরনের, আমরা সেখানে বলেছি যে বসত বাড়ির অন্তর্ভুক্ত এইরকম কোন জমি সে দখলে রাখতে পারবে যেখানে কৃষি এবং ফল চাষ করা যায়, পুকুরের মৎস্য কি পালন করা চাষ করা যায়, কিংবা চাষযোগ্য জমি বা সংস্কার করার ফলে এটা চাষযোগ্য করা হতে পারে, প্রতিত অকৃষি জমি। এই সমস্ত জমি সাধারণত আমরা দেখি যে এই আইনে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও পদাশর্ত আইনে একজন প্রজা দখলে রাখতে পারে। তাহলে দখলে রাখতে পারবে না, তাহলে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো কোনগুলো? তাহলে অবশ্যই এখন এই প্রশ্নের সাথে আমাদের বিপরীতটাও চলে আসে। তাহলে আমরা যদি বলি যে অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ কোন কোন জমিগুলো দখলে রাখতে পারবে না, তাহলে সেই জিনিসগুলো আমাদের যদি চলে আসে, তাহলে আমরা এখানে বলতে পারি কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত নয়, এটা মুখে বলি, আপনারা একটু নোট করে রাখবেন। আমরা প্রথম যদি বলি 1 নম্বরে যে কোন কোন জমিগুলো প্রজা দখলে রাখতে পারবে না, অর্থাৎ অন্তর্ভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়। এক নম্বর পয়েন্ট দিয়ে আপনারা লেখেন হাট বা বাজারের যে কোনো জমি বা পাকা বাড়ি। 1 নম্বর হলো হাট বা বাজারের যে কোনো জমি বা পাকা বাড়ি। আপনারা 1 নম্বরে একটু চিন্তা করে দেখেন, হাট বা বাজার, আজকে আমাদের সারা বাংলাদেশের ডিসি যারা আছেন তারা দেখবেন হাট বা বাজারে বিভিন্ন ডাক দিয়ে থাকে। এই ডাক এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও পদাশর্ত আইন অনুযায়ী আপনাদের নিলাম দিয়ে থাকে। তাহলে এগুলো তো অবশ্যই প্রজাদের জন্য নয়, এটি রাষ্ট্রই নিয়ন্ত্রণ করে থাকে, এই জন্য এটি অন্তর্ভুক্ত নয়। তাহলে প্রথম পয়েন্টে কি পেলাম, হাট বা বাজারের যে কোনো জমি বা পাকা জমি এটি অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয়, খনন কার্যের মাধ্যমে, অর্থাৎ খনন কার্যের মাধ্যমে নির্মিত পুকুর ছাড়া, অর্থাৎ যেটি খনন করলে পুকুর হয় এইরকম ছাড়া যে কোনো মৎস্য চাষ এলাকা, আমরা বিভিন্ন হাওরে মাছ চাষের কথা শুনে থাকি। এই যে হাওরে মাছ চাষের কথা শুনি, আমরা একটু অন্যতম হাওরের কথা বলবো, টাঙ্গুয়ার হাওর, যেটি সিলেটের সুনামগঞ্জে সিলেটের অঞ্চলে অবস্থিত, সেই টাঙ্গুয়ার হাওরের কথা শুনবো। সেখানে দেখবেন যে কোনো লোক চাইলেই মাছ চাষ করতে পারবে না, সেখানে একটি লিজের ব্যবস্থা আছে, অর্থাৎ এই সম্পত্তিগুলো জনগণের নয়, এই সম্পত্তিগুলো জনগণ কি করতে পারবে না, মালিকানা নিতে পারবে না এই আইন অনুযায়ী। তাহলে খনন কার্যে যেটা যে পুকুরটা নির্মিত হয় এটা বাদ দিয়ে, অর্থাৎ খনন কার্য করলে তো এটা আপনার দখলে, এটা প্রজার দখলে চলে আসবে। আমরা একটু আগে বলে আসছি যে জমিতে আপনি কি করেন, মাছ চাষ করবেন, সেটা তো আপনার দখলে চলে যাবে। কিন্তু যেগুলো পুকুর নয়, এইরকম মৎস্য চাষ এলাকা, আমরা যদি সিরাজগঞ্জের ওদিকে যাই, সেখানেও দেখি একটি নাটোরের একটি হাওর আছে, সেই হাওরের কথা বলা যায়। বিভিন্ন বড় বড় হাওর আছে যেগুলোতে মৎস্য চাষ হয়, কিন্তু সেগুলোর নিয়ন্ত্রণ সাধারণত সরকারি করে থাকে, সেগুলো জনগণ মালিক নয়, তাহলে এটাও অন্তর্ভুক্ত হবে না। আমরা 3 নম্বর দেখি যে জমিতে বন রয়ে আছে। আচ্ছা, বনাঞ্চল যেখানে রয়েছে আমরা সেইগুলো দেখেন কোনগুলোই আসলে সাধারণ মানুষের দখলে নেই, অর্থাৎ এগুলো সরকারি নিয়ন্ত্রণ করে থাকে, এগুলো জমি হিসাবে অন্তর্ভুক্ত হবে ঠিকই, কিন্তু এগুলোর মালিকানা সাধারণ জনগণকে দেওয়া হয়নি, এগুলো সাধারণ জনগণ পাবে না, এটি সরকার নিয়ন্ত্রণ করে থাকে, এটি সরকারে পাবে। 4 নম্বর পয়েন্টে আমরা দেখি প্রকৃতপক্ষে ফেরির জন্য ব্যবহৃত যে কোনো জমি।
ফেরি। আপনারা যারা এখন সবাই পদ্মা সেতু দেখতে যান, সেখানে আমরা এর আগে ছিল এখানে ফেরি। এই ফেরির জন্য যে অন্তর্ভুক্ত জমিগুলো আমরা ফেরিঘাট বলি, সবাই বলি। এই ফেরিঘাটে অন্তর্ভুক্ত যত জমি আছে আশেপাশে, দেখবেন সেখানে ইজারা হয়, লিজ হয়। সেখানে ডিসি সাহেব একটা প্রত্যেক বছর কিংবা কয়েক বছর পর পরে সেখানে লিজের ব্যবস্থা করে রাখেন। সেই লিজের কারণে এই এই জমিগুলো সাধারণত সরকার নিয়ন্ত্রণে থাকে, সাধারণ জনগণের নয়। এই জন্য এটি অন্তর্ভুক্ত হবে না। তাহলে 4টি বিষয় অন্তর্ভুক্ত হবে না। আর কেন? এটা এই 4টি সরকার নিয়ন্ত্রণ করে, এগুলো অন্তর্ভুক্ত হবে না। কার জন্য? আমরা বলতেছি যেসব জমি তাহার দখলে রাখতে পারে। তাহলে কোন সমস্ত জমি একজন প্রজা দখলে রাখতে পারে? আমরা তখন বলেছিলাম কৃষি এবং ফল চাষ বা পুকুরের জন্য ব্যবহৃত জমি একজন প্রজা দখলে রাখতে পারে। চাষযোগ্য জমি এবং সংস্কারের পর যেটি চাষযোগ্য হয় সেই জমি প্রজা দখলে রাখতে পারে। পতিত জমি যেটি অকৃষি জমি, সেটিও সে দখলে রাখতে পারে একজন প্রজা। কিন্তু একজন প্রজা দখলে রাখতে পারে না, কি পারে না? হাট বা বাজারে যে কোনো জমি বা পাকা বাড়ি। 2, খনন কাজের মাধ্যমে নির্মিত পুকুর ছাড়া যে কোনো মৎস্য চাষ এলাকা দখলে রাখতে পারে না। যে জমিতে বন রহিয়াছে সেই জমিটাও সে দখলে রাখতে পারবে না একজন প্রজা। এবং সর্বোপরি প্রকৃতপক্ষে ফেরির জন্য ব্যবহৃত যে কোনো জমি একজন প্রজা দখলে রাখতে পারবে না। তাহলে এই 4টি দখলে রাখবে আমাদের সরকার, এবং সরকারের পক্ষে সেটি জেলা প্রশাসক নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা শর্ত আইনের বিধান অনুসারে একজন প্রজা যে সব ধরনের জমি তাহার দখলে রাখতে পারে তার বর্ণনা আমরা পেয়েছি। আশা করছি এই বর্ণনার ফলে আপনারা এই অংশটুকুর অ্যান্সার পেয়েছেন। আমরা যে অংশটুকুর অ্যান্সার পেয়েছি সে অংশটুকু আমরা এখন বাদ দিব। পরবর্তীতে আমরা দ্বিতীয় অংশের জন্য চলে যাব। যে অংশ পেয়েছি সেই অংশটা আমরা বাদ দিচ্ছি। এটার আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমরা এখন পর্যন্ত ধারা কততে আছি? 20 এ থাকব। আমরা দ্বিতীয় অংশের দিকে চলে যাব। তাহলে দেখেন দ্বিতীয় অংশে আমাদের কি হবে? একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ জমি দখলে রাখতে পারে তাহা ব্যতিক্রম সহ এবং সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করো। তাহলে আমরা একজন ব্যক্তি কি পরিমাণ জমি দখলে রাখতে পারে তার ব্যতিক্রম সহ আমরা একটু সবাই নোট আকারে লিখবো যে একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ না লিখে লিখবো একজন ব্যক্তি যে পরিমাণ সম্পত্তি দখলে রাখতে পারে তাহা ব্যতিক্রম সহ এবং সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করা হলো। এটা লিখে আমরা একটু আন্ডারলাইন করব। আন্ডারলাইন করে আমরা শুধু জমি সর্বোচ্চ রাখার যে সময়সীমা আমরা সেটি বলবো। আমরা বলবো একজন ব্যক্তি কি ব্যক্তিগত মালিকানা জমি রাখার সর্বোচ্চ সীমা। প্রথমে লিখবো একজন ব্যক্তি ব্যক্তিগত ভাবে জমি দখলে রাখার সর্বোচ্চ সীমা। তাহলে কি লিখলাম? একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে জমি দখলে রাখার সর্বোচ্চ সীমা, অর্থাৎ কতটুকু জমি সে সর্বোচ্চ রাখতে পারে। আমরা 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা শর্তে আইনের 20 ধারা অনুযায়ী একজন ব্যক্তি, প্রথমে আমরা ব্যক্তির কথা না আসি, তাহলে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা শর্ত আইনের 20 ধারা অনুযায়ী একটি পরিবার প্রতি সর্বোচ্চ 375 বিঘা জমি দখলে রাখতে পারে। কি পরিবার প্রতি? তাহলে আমরা বলতে এক পরিবার প্রতি
পরিবার প্রতি 375 বিঘা। দেখেন, তাহলে আমাদের 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা শর্ত আইনের 20 ধারা অনুযায়ী প্রতি পরিবার 375 বিঘা জমি দখলে রাখতে পারে। এখন প্রতি পরিবার, সেটাও তারা সেই আমরা যে প্রজা বলেছিলাম প্রশ্নতে আগের অংশে, প্রজা অর্থাৎ প্রতি পরিবার, প্রতি পরিবারে একটি পরিবারে অসংখ্য সদস্য থাকে। পরিবার বলতে শুধু একক কোনো ব্যক্তিকে বোঝায় না, পরিবার বলতে সমষ্টিগতভাবে একটি মিলন মেলাকে বোঝায়। সেটা হচ্ছে একটি পরিবারে বাবা মা ভাই বোন, হ্যাঁ, এদের তো আছেই, এদের পরবর্তী প্রজন্ম যারা আছে সবাইকে নিয়ে একটি পরিবার গঠিত হয়। এই পরিবারের সদস্য 20 জন হতে পারে, 30 জন হতে পারে, কোনো কোনো জায়গায় 50 জন হতে পারে। তখন আমরা দেখছি পুরো পরিবার মিলে 375 বিঘার বেশি জমি দখলে রাখতে পারবে না। কেন এই উদ্যোগ? রাষ্ট্রের একটি বড় উদ্যোগ যে কোনো পরিবারের কাছে রাষ্ট্রের বৃহৎ একটা সম্পত্তি যাতে কুক্ষিগত না থাকে, যেটি কুক্ষিগত থাকলে আমাদের এবং অন্যদের ক্ষতির কারণ হতে পারে। কারণ সম্পত্তি এক জায়গায় যদি এক ফ্যামিলিতে চলে যায় সব, তাহলে যদি এখানে 1000 বিঘা দিয়ে দিত, তাহলে একটা পরিবারে এত বিশাল অঙ্ক যদি দিয়ে দেয়, তাহলে রাষ্ট্রীয় প্রয়োজনে মানুষের জনকল্যাণের ভূমি ব্যবহারটা দিন দিন কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই কারণে কমিয়ে দিল। এখন সেখানে আরেকটি কথা বলছি, এটা পরিবার প্রতি 375 বিঘা। 2 নম্বর পয়েন্টে আরেকটা কথা বলা হয়েছে, যেটা বললো দেখেন, যদি পরিবারের সদস্য যদি অসংখ্য হয়, সেখানে পরিবারের সদস্য, এটা টোটাল পরিবার মিলে হলো 375 বিঘার কথা বলছে। এখানে আরেকটি কথা বলছে, পরিবারের প্রতি সদস্য 10 বিঘা। প্রতি সদস্য যদি হয়, তাহলে সে 10 বিঘা বেশি কি করতে পারবে না, রাখতে পারবে না। এখানে যদি এই যে 10 বিঘা একজন যদি হয়, তাহলে সে 10 বিঘা রাখতে পারবে নিয়ম অনুযায়ী। কিন্তু এটার সাথে যদি পরিবারে এমন হয়, আমার পরিবারে 50 জন সদস্য, তাহলে 50 গুণ এই 10 দিয়ে আপনারা যদি গুণ দেন, তাহলে দেখবেন 500। আমাদের আইন বলতেছে যে এরকম 10 বিঘা করে, এই যে 375 বিঘা এখানে বলছে, তখন এই বর্ধিত অংশটাই সে দখলে রাখতে পারবে। সদস্য প্রতি 10 দিয়ে গুণ দিলে, যদি তার ফ্যামিলিতে আরো অসংখ্য লোক থাকে, যতজন সদস্য ততজনকে 10 দিয়ে গুণ দিলে যা হবে ওই পরিমাণ সম্পত্তি সে দখলে রাখতে পারবে। এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা শর্ত আইনের 20 ধারায় এই কথাটি বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে জমি দখলে রাখার জন্য সর্বোচ্চ সীমা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজা শর্ত আইনের 1950 সালের প্রজা শর্ত আইনের 20 ধারা অনুযায়ী পরিবার প্রতি 375 বিঘা জমি দখলে রাখতে পারবে। যদি সদস্য সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে প্রতি সদস্য 10 বিঘা হিসাবে যতজন হবে ততজনের সাথে গুণ দিতে হবে, দিলে যেই পরিমাণ হবে, এই দুইটার মধ্যে বেশি যেটা সেটাই সে দখলে রাখতে পারবে। অর্থাৎ উপরেরটা যদি কম হয়, পরিবার প্রতি 375 বিঘাই হবে, আর যদি সদস্য বেশি হয়, তাহলে 10 বিঘা হিসাবে যতজন সদস্য তার সাথে গুণ করে যে পরিমাণ হবে সেটাই হবে আজকে এই দখলে রাখার জন্য ভূমির পরিমাণ। অর্থাৎ একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে জমি দখলে রাখার জন্য সর্বোচ্চ সীমা আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সটে চলে যাব, জমি রাখার জন্য সীমারেখা শিথিলযোগ্য। দেখেন, এই যে একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ জমি দখলে রাখতে পারে পর্যন্ত আমরা শেষ করলাম। এখন আমরা দেখব তাহা ব্যতিক্রম সহ আলোচনা করব। তাহলে এখন শুধু আমরা আলোচনা করব এই যে ব্যতিক্রমটা হচ্ছে, এই ব্যতিক্রমটা আপনারা নোট করতে পারেন। তাহলে ব্যতিক্রমটা আমরা এখন একটু আলোচনা করব। এখন ব্যতিক্রমে 1, খামার প্রতিষ্ঠা।
প্রতিষ্ঠা। খামার প্রতিষ্ঠার মধ্যে আমরা এখন আসি। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী আপনি 375 বিঘা দেখলেন, কোথাও কোথাও দেখলেন পরিবার সদস্য প্রতি 10 বিঘা, দুইটার মধ্যে সর্বোচ্চ যেটা হবে সেই পরিমাণ জমি দখলে আপনি রাখতে পারবেন। এর চেয়ে বেশি যদি সম্পত্তি আপনি দখলে রাখেন তাহলে সরকার এটাকে আপনার থেকে কি করে যাবে, নিয়ে যাবে। সেটা সরকারি মালিক হবে, আপনি আর হবেন না, কারণ আপনি এই আইন অনুযায়ী বেশি জমি দখলে রাখতে পারবেন না। এখন আমাদের ব্যতিক্রমের মধ্যে আসছে খামার প্রতিষ্ঠা। এই আইনে আমাদেরকে বলা হয়েছে যে ব্যক্তিবর্গ অর্থাৎ কয়েকজন ব্যক্তি মিলে ব্যক্তিবর্গ কর্তৃক সমবায় পদ্ধতি বা শক্তিচালিত যান্ত্রিক পদ্ধতিতে বৃহদায়তন খামার প্রতিষ্ঠার জন্য রাজস্ব কর্মকর্তা যদি অনুমোদন দেন, তাহলে এই খামার প্রতিষ্ঠার জন্য ওই যে সিলিং আমরা দেখেছি 375 বিঘা কিংবা সদস্যপতি আরো বাড়তে পারে, তাহলে যে কোনো পরিমাণে এটা সম্পত্তির পরিমাণ বাড়তে পারে যদি রাজস্ব কর্মকর্তা অনুমতি দেন, এবং সেটি যদি কোনো খামার প্রতিষ্ঠার ক্ষেত্রে হয় কিংবা শক্তি চালিত কোনো যান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আয়তনের কোনো খামার প্রতিষ্ঠা আপনি করেন, সেই ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা অনুমোদন সাপেক্ষে আপনি চাইলে আরো জমি দখলে রাখতে পারবেন। তাহলে ব্যতিক্রম পেলাম একটা, এই একটা আমরা এখানে ধারা পাচ্ছি 20/4। তাহলে আপনার মনে রাখতে হবে একটি মাত্র ব্যতিক্রম পেলাম। এখন দ্বিতীয় ব্যতিক্রমে যাব। দ্বিতীয় ব্যতিক্রম আমরা এখানে দেখব চা, কফি, রাবার ইত্যাদি। চা, কফি, রাবার ইত্যাদি চাষের জমি। এখন দেখেন আপনার এই আইনে আরেকটি ব্যতিক্রমের কথা বলছে, যদি আপনি চা চাষ করেন কিংবা কফি চাষ করেন কিংবা রাবারের চাষ করেন, এই চাষের জন্য যেমন এই চাষ করতে হলে এই যে চা, রাবার কিংবা কফি চাষ, যেমন আপনি যদি কোনো চিনি উৎপাদনের জন্য কোনো ইন্ডাস্ট্রি করেন কিংবা গুড় উৎপাদনের জন্য ইন্ডাস্ট্রি করেন, কিংবা আমরা যে ইক্ষু বলি, ইক্ষু চাষের জন্য বিশাল জমি আপনার প্রয়োজন হয়, এটি অল্প জমিতে হয় না, সেই ক্ষেত্রে আপনার রাজস্ব অফিসার যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ওই যে সিলিং এর কথা বলা হয়েছে 375 বিঘা, চাইলে আরো বেশি জমিও দখলে রাখতে পারেন। আপনাকে সুযোগ করে দিচ্ছে, আপনি যদি এরকম ইন্ডাস্ট্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি এটা দখলে রাখতে পারেন। এটা বলা হচ্ছে 20/4 কতে এই ধারা অনুযায়ী আপনি এই ব্যতিক্রমটা আলোচনা করা হয়েছে। এই আইনে আপনি চাইলে আরো জমি বেশি কি করতে পারেন, দখলে রাখতে পারেন। তাহলে দুটো ব্যতিক্রম আমরা পেয়ে গেলাম, 375 বিঘা ব্যতিক্রম এগুলো। এরপর পরবর্তী ব্যতিক্রমে আমরা যাব 3 নাম্বার। 3 নম্বরে আমরা যদি দেখি শিল্প স্থাপন এবং কাঁচামাল প্রস্তুতের জন্য জমি। শিল্প স্থাপন এবং কাঁচামালের সেখানে দেখেন আগেরটার মতো ইন্ডাস্ট্রি, যেখানে শিল্প স্থাপন এবং কাঁচামাল প্রস্তুতের জন্য আপনি জমি যদি আপনি মনে করেন বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রাজস্ব অফিসার আপনাকে অনুমতি দিলে আপনি জমি বেশি দখলে রাখতে পারবেন। তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য এখানে একটা ছায়ের ব্যবস্থা আছে, সেখানে এই সুবিধাটা আপনারা নিতে পারবেন। পরবর্তীতে আমরা দেখব 3 নাম্বার। 4 নাম্বার আমরা একটু দেখি যে ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত জমি। উদ্দেশ্যে ব্যবহৃত জমি আমরা দেখি ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত যদি জমি পরিমাণ 375 বিঘার বেশি হয়, তাহলে দেখেন এখানে আমাদের অনেক বিষয় আলোচনা আছে। সেটা হলো এই বিষয়টা
আমরা একটু দেখব যে ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানে আমরা দেখি দেবত্ব সম্পত্তি, ওয়াকফ আল আওলাদ, দেবত্ব সম্পত্তি, ওয়াকফ এবং ওয়াকফ আল আওলাদ, আওলাদের উদ্দেশ্যে যেগুলো আমরা ওয়াকফ করে থাকি, এই ধরনের দাতব্য শিল্প প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত জমির অতিরিক্ত চাইলে আপনি দখলে রাখতে পারবেন। বাংলাদেশে একটি বড় দাতব্য প্রতিষ্ঠান আমরা যদি দেখি, সেটা হলো যে আমরা ওটাকে কি বলি, ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠান, যেমন জনকল্যাণে, এটা আমরা বলবো সবসময় জনকল্যাণে ব্যবহৃত হবে, জনকল্যাণে। খেয়াল রাখতে হবে যতক্ষণ জনকল্যাণে ব্যবহৃত হবে ততক্ষণ পর্যন্ত ভূমির অতিরিক্ত ভূমি আপনি দখলে রাখতে পারবেন। যতক্ষণ জনকল্যাণ থেকে আপনি বিমুখ হয়ে যাবেন তখন আর নির্দিষ্ট পরিমাণ সিলিং এর বেশি অতিরিক্ত জমি আপনি দখলে রাখতে পারবেন না। সুতরাং সম্পূর্ণ এটি ধর্মীয় উদ্দেশ্যে এবং দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত হবে, কোনো ব্যক্তি বিশেষের কল্যাণে সেটি ব্যবহৃত হতে পারবে না। যদি ব্যক্তি বিশেষের কল্যাণে সেটি ব্যবহৃত হয় তাহলে এটি আপনাকে অতিরিক্ত জমিটা ছেড়ে দিতে হবে। যেটুকু ব্যক্তি বিশেষের জন্য ব্যবহার হয় অতটুকু জমি ছেড়ে দিতে হবে। যদি সেটি জনকল্যাণে ব্যবহৃত হয় তাহলে এটিকে আপনি রাখতে পারবেন। তাহলে বুঝলাম যে এখানেও সরকার বলছে 375 বিঘা না, আপনি চাইলে আরো বেশি জমি দখলে রাখতে পারবেন, কিন্তু যদি সেটি জনকল্যাণে হয়। আমরা ওয়াকফের মধ্যে বিভিন্ন জায়গায় দেখি, আপনারা বিভিন্ন জায়গায় দেখেন যে ওয়াকফ অনেকগুলো ট্রাস্ট বাংলাদেশে আছে, সেই ট্রাস্টের অধীনে সবকিছু জনকল্যাণমুখী, যার কারণে তারা চাইলে 375 বিঘারও জমি বেশি দখলে রাখতে পারেন, আমরা সেখানে দেখছি। তাহলে পঞ্চম নাম্বার ব্যতিক্রম আমরা পাইলাম, এই পঞ্চম নাম্বার ব্যতিক্রম আমরা পাইলাম এবং এটা ব্যতিক্রম সহ। তাহলে আমরা এই যে ব্যতিক্রমটা পেয়ে গেলাম, তাহলে আমরা ব্যতিক্রমটা শেষ করে দিব। তাহলে সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা, এই বিষয়ে আমাদের একটি অনেক বড় মামলা আছে, একটি মামলাও আপনাদেরকে এখানে লিখে দিই, প্রখ্যাত মামলা এটাকে বলা হয়। আমাদের ব্যতিক্রমগুলো শেষ হয়ে গেছে, এখন এই সংশ্লিষ্ট একটি মামলা আছে, ব্যতিক্রমের নিচে আপনারা সবাই এটি লিখবেন, সেটা হচ্ছে জীবেন্দ্র কিশোর বনাম কিশোর বনাম জীবেন্দ্র কিশোর বনাম পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান প্রদেশ, তাহলে জীবেন্দ্র কিশোর বনাম পূর্ব পাকিস্তান প্রদেশ, এটা হচ্ছে RDLR 1956 তারপর হলো 457 পৃষ্ঠা। কি পেলাম? জীবেন্দ্র কিশোর বনাম পূর্ব পাকিস্তান প্রদেশ, যদি কোনো মামলা আপনাদেরকে চায় উল্লেখযোগ্য মামলা সহ ব্যতিক্রম আলোচনা করো, তাহলে জীবেন্দ্র কিশোর বনাম পূর্ব পাকিস্তান প্রদেশ ADLR 1900 অর্থাৎ 1956 457 নম্বর পৃষ্ঠা। এই মামলাটি ব্যতিক্রমের সাথে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যদিও আমরা প্রশ্নতে মামলা রাখিনি, তারপরও মামলাটি গুরুত্বপূর্ণ দেখে আমরা রাখলাম। তাহলে আপনারা একটি মামলাও হাতে পেলেন। তাহলে জীবেন্দ্র কিশোর বনাম পূর্ব পাকিস্তান প্রদেশ ADLR 1956 আর পেজ নাম্বার হলো 457। তাহলে আমরা পেলাম যে ব্যতিক্রমগুলো আমরা আলোচনা করে ফেললাম, বাকি রয়েছে সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করা। তার মানে হচ্ছে সাম্প্রতিক কি কি সংশোধনী হয়েছে, তাহলে এই যে সাম্প্রতিক সংশোধনী আলোচনা করা। আমরা সেকেন্ড লাইনের অল্প একটু, তাহলে সাম্প্রতিক সংশোধনী, এই সংশোধনীটা আমরা আলোচনা করি। প্রথম সংশোধনী, দুটো সংশোধনী হয়েছে, প্রথম সংশোধনী আমরা দেখব। প্রথম সংশোধনী, প্রথম সংশোধনী হয় কখন আমরা একটু দেখব, সেটা হচ্ছে 1972 সালের 98 নং আদেশ অনুসারে। কত সালের প্রথম সংশোধনী হয়?
1972 সালের 98 নং আদেশ, তার মানে 1972 সালে 98 অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়ে এই 98 নং আদেশ দ্বারা, এই আদেশের প্রেক্ষাপট কি ছিল? প্রথম সংশোধনী। এই সাম্প্রতিক সংশোধনীগুলো আপনারা এভাবে লিখবেন। প্রথম সংশোধনী হয় 1972 সালে 98 নং আদেশ অনুযায়ী বা অনুসারে পরিবার প্রতি সর্বোচ্চ 100 বিঘা জমির মালিক হইতে বা মালিকানা বহাল রাখতে পারবে। তাহলে 1972 সালের 98 নং আদেশ দ্বারা বলা হয়েছে যে পরিবার প্রতি, এখানে কি বলছে? পরিবার প্রতি 100 বিঘা জমির মালিক হইতে বা মালিকানা দখলে রাখতে পারবে। এই আদেশ জমির কোনো, এই আদেশে মূলত জমির কোনো শ্রেণীর কথা বলা হয় নাই। আমরা একটু আগে যে জমির বিভিন্ন শ্রেণীর কথা বলেছি, এই জমির চাষের কথা বলেছি, তারপর হচ্ছে মৎস্য চাষের কথা বলেছি, পুকুরে ইত্যাদির কথা, কিন্তু এখানে সুনির্দিষ্ট কোনো শ্রেণীর কথা প্রথম সংশোধনীতে বলা হয়নি। অর্থাৎ 1972 সালে 98 নং আদেশে বলা হয়েছে যে পরিবার প্রতি 100 বিঘা জমি দখলে রাখতে পারবে, এর চেয়ে বেশি রাখতে পারবে না, আর কিছুই বলা হয়নি। পরবর্তীতে দ্বিতীয় সংশোধনী আমরা দেখি। দ্বিতীয় সংশোধনী 1984 সালের 10 নং অধ্যাদেশ। তাহলে দ্বিতীয় সংশোধনী 1984 সালের 10 নং অধ্যাদেশ অনুযায়ী আমাদের পরিবার প্রতি কৃষি জমি দখলে রাখার কথা বলা হয়েছে 60 বিঘা। 60 বিঘা। এখন একটু আমরা সবাই খেয়াল করব, দ্বিতীয় সংশোধনীতে বলা হয়েছে 1984 সালের 10 নং অধ্যাদেশ অনুযায়ী এই সংশোধনীটা, তখন আমরা এটাকে চিনি হচ্ছে ভূমি সংস্কার অধ্যাদেশ। ভূমি সংস্কার অধ্যাদেশ। তাহলে আপনারা ওটাও ব্যবহার করতে পারবেন, 1984। তাহলে যদি বলি 1984 সালের ভূমি সংস্কার অধ্যাদেশ অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক ব্যক্তি, মানে প্রত্যেক, আমরা ওখানে বলবো প্রত্যেক পরিবার কৃষি জমি অর্জনের জন্য সর্বোচ্চ 60 বিঘা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক পরিবার কৃষি জমি 60 বিঘা পর্যন্ত দখলে রাখার জন্য এই 1984 সালের অধ্যাদেশে বলা হয়েছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে 100 বিঘা পেয়েছি, এখানে বলছি শুধু কৃষি জমির কথা। এখানে এসে আর কিছুই বলে নাই বাকি কতটুকু জমি আপনি আর রাখতে পারবেন। সেখানে বলছে শুধু কৃষি জমি 60 বিঘা আপনি দখলে রাখতে পারবেন, বাকিটুকু আর পারবেন না। এই দুটো সংশোধনী আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হলো 1972 সালের এবং পরবর্তী সংশোধনী 1984 সালের অধ্যাদেশ অনুযায়ী। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি কৃষি জমি 60 বিঘা দখলে রাখতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি শুধু কৃষি জমির কথা বলা হয়েছে। তার মানে কৃষি জমি ভাগ করে দিছে এখানে, আর ওখানে কোনো জমি শ্রেণী করে নাই। 100 বিঘা পর্যন্ত আপনি রাখতে পারবেন। 1972 সালে সে কথাই বলছে। মূলত কৃষি জমি হলে এখন পর্যন্ত এটি বলবৎ আছে যে 60 বিঘা জমির উপরে কোনো ব্যক্তি কৃষি জমি দখলে রাখতে পারবেন না। এখন পর্যন্ত এই সিলিং এর কথা বলা হয়েছে শুধু কৃষি জমির ক্ষেত্রে 60 বিঘা, অন্য কোনো সম্পত্তির কথা আমরা এখানে বলিনি। তাহলে কৃষি জমি 60 বিঘা পর্যন্ত একজন কৃষক এখনো দখলে রাখতে পারে। আমরা এই কৃষকটাকে বলি প্রজা। তাহলে আমরা আজকে যে প্রশ্নটা আলোচনা করলাম সেটা আমরা আরেকটু দেখি। প্রশ্নটা হচ্ছে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে একজন প্রজা যেসব ধরনের জমি দখলে রাখতে পারে তার বর্ণনা করো। একজন ব্যক্তি সর্বোচ্চ কি পরিমাণ জমি দখলে রাখতে পারে তাহা ব্যতিক্রম সহ এবং সাম্প্রতিক সংশোধনী সহ আলোচনা করো। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম যে একজন প্রজা কতটুকু জমি দখলে রাখতে পারে, কোনটি কৃষি জমির অন্তর্ভুক্ত, কোনটুকু দখলে রাখতে পারবে, কোনটি অন্তর্ভুক্ত হবে না, যেমন হাট বাজারের কথা বললাম। আবার ব্যতিক্রম আমরা করলাম, ব্যতিক্রমের সাথে আমরা আরেকটি নজির দিয়ে দিলাম, জীবন কিশোরের সেই নজির। পরবর্তীতে আমরা এসে দেখলাম যে জীবন কিশোরের নজিরের পর আমরা দুটো সংশোধনী দেখলাম। একটি সংশোধনীতে দেখলাম 1972 সালের
একটি পরিবার 100 বিঘা পর্যন্ত জমি দখলে রাখতে পারবে। এবং দ্বিতীয় সংশোধনী 1984 সালে এসে দেখলাম সেখানে একটি পরিবার 60 বিঘা পর্যন্ত কৃষি জমি দখলে রাখতে পারবে। তাহলে আজকের সামারিটা হচ্ছে এই, সর্বোচ্চ একটি পরিবার কৃষি জমি দখলে রাখতে পারবে 60 বিঘা পর্যন্ত, এবং আলটিমেটলি এই 60 বিঘা পর্যন্ত এখন পর্যন্ত বলবৎ আছে। কৃষি জমি দখলে রাখা যাবে 60 বিঘা পর্যন্ত। তাহলে আজকে আমাদের ক্লাসে একটু পূর্ণাঙ্গ প্রশ্ন আলোচনা করা হলো। তাহলে পরবর্তীতে এবং নেক্সট ক্লাসে আমাদের আবারও আসবো ইনশাআল্লাহ নতুন কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।